মাদারিহাটের নির্বাচনে কে জিতল বা হারল সেটা একটা খবর, কিন্তু আসল প্রশ্ন হলো এখানকার মানুষের জীবনযাত্রার কি কোনো উন্নতি হবে? আজ আমরা তথ্যের গভীরে গিয়ে সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করব। এটা শুধু একটা রাজনৈতিক বিশ্লেষণ নয়, এটা হলো জনমুখী শাসনের একটা রূপরেখা তৈরির প্রচেষ্টা। আমাদের এই আলোচনাটা মোট ৬টা ধাপে এগোবে। প্রথমে আমরা মাদারিহাটের মাটি আর মানুষকে চিনব, তারপর সেখানকার রাজনৈতিক আবহাওয়া, জনগণের রায়, ক্ষমতার কৌশল, শাসনের রূপরেখা আর সবশেষে এই সব কিছুর পেছনের আসল উদ্দেশ্য নিয়ে কথা বলবো। যে কোনো জায়গার রাজনীতিকে যদি বুঝতে হয় তাহলে তার শিকড়টা খুঁজে বের করতে হয়, আর সেই শিকড় লুকিয়ে থাকে সেখানকার মাটি, জল, জঙ্গল আর মানুষের জীবনযাত্রার মধ্যে। তো চলুন মাদারিহাটের সেই শিকড়েরই সন্ধান করা যাক। একদিকে মাইলের পর মাইল বিস্তৃত চা বাগান, অন্যদিকে গভীর জঙ্গল, আর খুব কাছেই ভুটানের সীমান্ত। এই ভৌগোলিক অবস্থানটাই মাদারিহাটের মানুষের জীবন আর অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। এখানকার রাজনীতিও এই মাটির গন্ধেই মিশে আছে। এই সংখ্যাটা একবার দেখুন, ৭৯% তপশিলি উপজাতি, মানে প্রতি ১০ জন মানুষের মধ্যে প্রায় ৮ জনই আদিবাসী সম্প্রদায়ের। এই একটা তথ্যই কিন্তু মাদারিহাটের রাজনৈতিক সমীকরণের প্রায় সবটা বলে দেয়। এখানকার মানুষের কাছে পৌঁছতে হলে তাদের সংস্কৃতি আর তাদের মনের ভাষায় কথা বলতে হবে। ভাবুন তো একবার, এখানকার একজন তরুণের কথা। দিনের শেষে তার হাতে আসে মাত্র ২৫০ টাকা। এই টাকায় কি তার নিজের বা পরিবারের স্বপ্ন পূরণ করা সম্ভব? না। আর সেই কারণেই এখানকার বহু তরুণ তরুণী কাজের খোঁজে বাইরে চলে যেতে বাধ্য হয়। তাই সরকারি জনকল্যাণমূলক প্রকল্পগুলো তাদের কাছে শুধু সাহায্য নয়, বেঁচে থাকার একটা অবলম্বন। বেশ, মাটি আর অর্থনীতির চরিত্রটা তো বোঝা গেল। এবার চলুন এখানকার রাজনৈতিক হাওয়াটা একটু মাপা যাক। নির্বাচনী ফলাফল আমাদের কি বলছে? ২০২১-এর বিধানসভা নির্বাচনের ফলাফলটা দেখুন। প্রায় ৩০,০০০ ভোটের একটা বিরাট ব্যবধান। সংখ্যাটা বেশ স্পষ্ট, কিন্তু আমাদের প্রশ্নটা হলো, এই বিপুল ব্যবধানটা তৈরি হলো কেন? ভোটারদের মনে ঠিক কী চলছিল? চলুন সেই কারণগুলো এবার একটু তলিয়ে দেখি। একদিকে বর্তমান বিধায়কের স্বচ্ছ ভাবমূর্তি আর মানুষের সাথে দীর্ঘদিনের সম্পর্ক একটা বড় শক্তি, কিন্তু অন্যদিকে চা বাগানের বোনাসের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে নীরব থাকা বা বন্যার সময় মানুষের পাশে না থাকার মতো অভিযোগও রয়েছে। বিশ্বাস একটা বড় ভিত্তি, কিন্তু সেই বিশ্বাসকে টিকিয়ে রাখতে হলে সক্রিয় থাকাটা খুব জরুরি। আর এই বিশ্লেষণের সময় একটা কথা মনে রাখা দরকার, গণতন্ত্রে আমাদের জনসম্মুখে কথাবার্তা সবসময় তথ্য দিয়ে এবং দায়িত্ব নিয়ে বলা উচিত, যাতে প্রত্যেক নাগরিকের সম্মান আর মর্যাদা বজায় থাকে। আমাদের এই আলোচনা কোনো ব্যক্তিকে আক্রমণ করার জন্য নয়, বরং সিস্টেমটাকে বোঝার আর তাকে আরও উন্নত করার একটা প্রচেষ্টা মাত্র। এবার আমরা আরেকটু গভীরে যাব, মানুষের রায়ের ব্যবচ্ছেদ করে দেখব তাদের আসল ক্ষোভ, আসল যন্ত্রণাটা ঠিক কোথায়, কোন প্রশাসনিক খামতিগুলো তাদের জীবনকে সবচেয়ে বেশি প্রভাবিত করছে। রেশন দোকানে পোকা ধরা চাল, এটা শুনলে শুধু একটা অভিযোগ মনে হতে পারে, কিন্তু এটা আসলে মানুষের আত্মসম্মানে একটা গভীর আঘাত। যখন আপনার খাবারের থালায় এমন জিনিস আসে, তখন সেটা কেবল স্বাস্থ্যের প্রশ্ন থাকে না, মর্যাদার প্রশ্ন হয়ে দাঁড়ায়। কিংবা ধরুন ভরণবাড়ি বা রায়ডাকের চা বাগানের লাইনের কথা। আজও সেখানে বহু বাড়িতে টিনের চাল, বিদ্যুৎ পৌঁছায়নি। সরকারি খাতায় হয়তো উন্নয়নের পরিসংখ্যান বাড়ছে, কিন্তু এই টিনের চালের নিচে বাস করা মানুষগুলোর জীবনে সেই উন্নয়নের আলো কতটা পৌঁছাচ্ছে? তাহলে মানুষের ক্ষোভের মূল কেন্দ্রবিন্দু কোনগুলো? এই ম্যাপটা দেখুন, ৩টে জায়গা পরিষ্কার ফুটে উঠছে। ১. ভাঙাছোড়া 37 জাতীয় সড়ক। ২. কালচিনির ভয়ঙ্কর বন্যা। আর ৩. চা শ্রমিকদের আবাসন সমস্যা। এই ৩টে কাটা মানুষের দৈনন্দিন জীবনের রোজ বিঁধছে। বেশ, সমস্যাগুলো তো চিহ্নিত হল। এবার দেখতে হবে এই সমস্যার সমাধানের জন্য হাতে কি কি শক্তিশালী হাতিয়ার বা কৌশল আছে, যা দিয়ে একটা স্থায়ী পরিবর্তন আনা সম্ভব। যে কোনো কৌশল তৈরির আগে আমরা সম্পদগুলো পরীক্ষা করে নিই। দেখি কোন সম্পদটা মূল্যবান, কোনটা দুর্লভ, কোনটা সহজে নকল করা যাবে না, এবং সেটাকে কাজে লাগানোর মতো সাংগঠনিক শক্তি আছে কিনা। যে সম্পদ এ সব পরীক্ষায় পাশ করে, সেটাই হয়ে ওঠে আসল শক্তি।
মাদারিহাটের ক্ষেত্রে মনোজ টিগ্গার ব্যক্তিগত স্বচ্ছ ভাবমূর্তি হল সেই দুর্লভ সম্পদ যা সহজে অনুকরণ করা যায় না, আর এর সাথে আছে আদিবাসী ভাষায় প্রচারের সুযোগ, যা মানুষের হৃদয়ের অনেক কাছাকাছি পৌঁছাতে পারে। যখন আপনি মানুষের নিজের ভাষায় কথা বলেন, তখন বার্তাটা শুধু কানে নয়, মনে গিয়ে পৌঁছায়। এই সম্পদগুলোকে কাজে লাগানোর জন্য একটি চতুর্মুখী কৌশল। একদিকে শিবের মতো করে দুর্নীতির উপর আক্রমণ, অন্যদিকে বিষ্ণুর মতো কেন্দ্রীয় প্রকল্প দিয়ে মানুষের জীবনে স্থিতিশীলতা আনা, ব্রহ্মার মতো নতুন পদ্ধতিতে মানে স্থানীয় ভাষায় উদ্ভাবনী প্রচার চালানো, আর সবশেষে মা দুর্গার মতো করে জমি ও নারী সুরক্ষার প্রতিশ্রুতি দেওয়া। এই চারটি দিক মিলেই একটা সম্পূর্ণ রণনীতি তৈরি হয়। রণনীতি তো কাগজে কলমে হলো, কিন্তু আসল পরিবর্তন তো আসে কাজের মাধ্যমে। শুধু কথায় তো আর পেট ভরে না। চলুন এবার একটা সত্যিকারের কার্যকরী উন্নয়ন পরিকল্পনার দিকে তাকানো যাক। প্রথমেই মানুষের সবচেয়ে বড় ভোগান্তি ৩১সি জাতীয় সড়ক। এর জন্য ৫২ কোটি টাকার একটা সুস্পষ্ট পরিকল্পনা। এটা শুধু একটা রাস্তা সারানো নয়, এটা এই অঞ্চলের বাণিজ্যের আর পর্যটনের লাইফলাইনকে আবার চালু করার শামিল। দ্বিতীয়ত, ১৮ কোটি টাকা দিয়ে একটি আদিবাসী ছাত্রীনিবাস তৈরি করা। এটা শুধু একটা হস্টেল নয়, এটা হাজারেরও বেশি মেয়ের পড়াশোনা চালিয়ে যাওয়ার এবং নিজেদের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখার একটা সুরক্ষিত জায়গা। আর তৃতীয়, ৩৫ কোটি টাকার একটি জল সরবরাহ গ্রিড প্রকল্প। এর ফলে ২২টি আদিবাসী গ্রামের পানীয় জলের কষ্ট দূর হবে, কারণ পরিষ্কার জলটা মানুষের মৌলিক অধিকার, কোনো বিলাসিতা নয়। বড় প্রকল্পের পাশাপাশি সরকারি পরিষেবাগুলো যেন ঠিকঠাক মানুষের কাছে পৌঁছায় সেটাও নিশ্চিত করতে হবে। যেমন জল জীবন মিশনের কাজ শেষ করা, প্রত্যেককে আয়ুষ্মান কার্ড দেয়া, আর প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকে অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদের নাম ঢোকানো। এই ছোট ছোট পদক্ষেপগুলোই আসলে সরকারের ওপর মানুষের বিশ্বাস ফিরিয়ে আনে। তো আমরা তথ্য বিশ্লেষণ থেকে শুরু করে একটা উন্নয়ন পরিকল্পনায় পৌঁছালাম, কিন্তু এই সব কিছুর পেছনে আসল উদ্দেশ্যটা কি? শুধু কি একটা নির্বাচন জেতা? এখানেই আমাদের মনে রাখতে হবে যে একটা ভালো শাসন ব্যবস্থা সবসময় মানুষের ব্যক্তিগত তথ্য এবং তার সম্মতির অধিকারকে শ্রদ্ধা করে। ডেটা ব্যবহার করা উচিত মানুষের সেবা করার জন্য, তাদের নিয়ন্ত্রণ করার জন্য নয়। মানুষের তথ্য তাদের ভালোর জন্যই ব্যবহার করা উচিত। আসলে রাজনৈতিক কৌশলের চূড়ান্ত উদ্দেশ্য শুধু ভোটে জেতা নয়। আসল উদ্দেশ্য হল পরিমাপযোগ্য কাজের মাধ্যমে এবং নিরবিচ্ছিন্ন সেবার মাধ্যমে মানুষের সাথে একটা আস্থার সম্পর্ক তৈরি করা। ডেটা যখন মানুষের কষ্ট বুঝতে সাহায্য করে আর সেই অনুযায়ী কাজ হয়, তখনই নেতৃত্ব সার্থক হয়ে ওঠে। আপনি যদি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকার উন্নতি করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন mgr@blueprintstrategies.ai-তে, অথবা ফোন করুন 08042041602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।